আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি 50তম বিসিএস প্রিলি ফুল কোর্সে। আমাদের আজকের লেকচারে আমাদের আজকের ক্লাস মানসিক দক্ষতার লেকচার 4। সো মানসিক দক্ষতায় এর আগে 3টি লেকচার আপনারা কমপ্লিট করেছেন, যেগুলো আমাদের লাইভ হয়েছিল। আজকে আমাদের সাথে আপনাদের রেকর্ডেড ক্লাস হচ্ছে। সো মানসিক দক্ষতা 4 নম্বর লেকচারে আমরা রেকর্ডেড ক্লাস থাকবে। সো টেনশনের কোনো কারণ নেই, রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস খুব একটা পার্থক্য হবে না, একই রকম থাকবে। তো আজকের লেকচারটা একটা প্রথমেই শুরুতে ডিসক্লেমার দেই, লেকচারটা হচ্ছে খুবই খুবই সহজ আসলে। মানে একটা ইজি, আমি হ্যাশট্যাগ দিয়ে দিই শুরুতে, হ্যাঁ। এটা খুবই খুবই সহজ। আচ্ছা, এখন কেন সহজ বলছি এ কারণে যে লেকচারের যদি টপিকের দিকে আমরা তাকাই, আমরা দেখতে পাবো যে আমাদের আজকের লেকচারে 2টা পার্ট আছে। একটা হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচার, আর একটা পার্টে আছে বানান ও ভাষা। সো ভাষাগত যৌক্তিক বিচারে আমাদের অনেক কিছু দেখার আছে, পড়ার আছে। এই অংশটা আমরা বেশ গুরুত্ব দিয়েই করব। ঠিক আছে, এটা স্টার মার্ক দিলাম। বেশ কিছু টেকনিক শিখাবো: রক্তের সম্পর্ক নির্ণয়, সিদ্ধান্ত গ্রহণ, সাদৃশ্য বৈসাদৃশ্য, কিছু সাংকেতিক বিন্যাস আছে, শব্দ বাক্য গঠন এবং ভাবার্থ অনুবাদ অনুধাবন। মোটামুটি ভালোই প্রশ্ন এখানে থাকবে এবং এটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু দ্বিতীয় পার্টের দিকে যদি তাকাই, বানান ও ভাষা, এই অংশটা আপনারা পুরোটাই হচ্ছে বাংলা এবং ইংরেজি এই 2টা লেকচারে কমপ্লিট করেছেন। অর্থাৎ এই অংশটা হচ্ছে আপনার সিনোনিমস, অ্যান্টোনিমস মানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং বানান শুদ্ধিকরণ, যেটা আপনারা বাংলা ইংরেজি পার্টে করেন আর কি। তো ওই হুবহু সেম জিনিসটাই আপনাদের এখানে আবার একটু আছে। হয়তো সর্বোচ্চ এখান থেকে একটা এমসিকিউ প্রায় আসে, যে বানান শুদ্ধিকরণ, বিপরীত শব্দ বা সমার্থক শব্দ এই টাইপের প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে আসে। ঠিক আছে। সো এই জন্য এই অংশটা হচ্ছে একদমই আসলে রিপিটেড টাইপের ব্যাপার। আমরা কিছু নিয়ম টিয়ম একটু রিপিট দেখবো, কয়েকটা প্রশ্ন সলভ করব। বাট নতুন করে আসলে আপনাদের এখানে খুব একটা তেমন শেখার নেই, শুধু প্রথম অংশটাতেই শেখার মতো আছে। সেই জন্য ক্লাসটাও আজকে খুব একটা বেশি বড় হবে না। আগে থেকে একটু ডিসক্লেমার দিলাম এবং বেশ সহজ আজকের লেকচারটা। সো মানসিক দক্ষতার আগের যে 3টা লেকচার আপনারা করেছেন তার তুলনায় আজকের লেকচারটা অনেক ইজি হওয়া উচিত এবং আশা করি খুব দ্রুত আপনারা বুঝতে পারবেন। সো আবার একটু আমরা সামারি করি। মানসিক দক্ষতায় 3টা ক্লাস করলেও আমরা সবাই জানি যে মানসিক দক্ষতায় আমাদের বরাদ্দ নম্বর হচ্ছে 15। সম্প্রতি 50তম সার্কুলার হয়ে গেছে এবং 50তম সার্কুলার আমরা দেখতে পেয়েছি বেশ কিছু জায়গায় নম্বরের মানে হেরফের হয়েছে। যেমন বাংলা ইংরেজিতে 5 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আপনার নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এবং গাণিতিক যুক্তি পার্টে 5 নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। আবার বাংলাদেশ অ্যাফেয়ার্সে 5 নম্বর কমিয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 5 নম্বর বাড়ানো হয়েছে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট, সমান সমান করে দেওয়া হয়েছে। সো এগুলোর মধ্যে আপনার মানসিক দক্ষতার কোনো পরিবর্তন হয়নি। সো 15 মার্ক আছে, আমাদের একটা টার্গেট থাকবে 15-র মধ্যে মোটামুটি 12 বা 13, যদি ভালো পারেন 12, 13, 14-র উপর তোলা, অথবা অ্যাটলিস্ট যেন 60% নম্বর তোলা যায়, 15-র মধ্যে 10 থেকে 12 যেন পাওয়া যায়, সেই টার্গেটটা আমরা রাখবো। এটা মোটামুটি খুব স্ট্যান্ডার্ড একটা নাম্বার। রেফারেন্স বই বা মানে কোথা থেকে পড়বো এই টাইপের যদি অনেকেই প্রশ্ন করেন, আসলে আমরা রেফারেন্স বইটা একটু দেখি। রেফারেন্স বই বলতে হচ্ছে এখানে কোনো 9-10-এর বোর্ড বই বা এই টাইপের কোনো কিছু নাই। এটা একটা মানে আসলে প্রবলেম। সো এটার জন্য বেশ কিছু সোর্স থেকে আমরা পড়াশোনা করে থাকি। সো প্রথমেই হচ্ছে আমাদের পিডিএফ লেকচারগুলো ফলো করবেন, এটা হচ্ছে সব থেকে ভালো অপশন ভালো মতো পড়ার জন্য। আর 2 নাম্বার হচ্ছে আমাদের উত্তরণের মানসিক দক্ষতা একটা বই আছে, এই বইটা অবশ্যই অবশ্যই পড়বেন বা ফলো করবেন। এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস প্রবলেম আছে, এটা সলভ করতে পারলে আপনাদের প্রচুর এক্সপেরিয়েন্স হবে এবং স্কিল ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে। আর এছাড়াও অনলাইনে আইকিউ টেস্ট করার জন্য বা আপনার অ্যাপটিটিউড টেস্টের কিছু আপনার ওয়েবসাইট আছে। তো এই অ্যাপটিটিউড টেস্ট, আইকিউ টেস্ট এসব থেকেও অনেক সময় কিছু টেস্ট করা যায়। বাট আমার মনে হয় বিসিএস এর প্রিলিমিনারির জন্য ওয়েবসাইট, অ্যাপটিটিউড টেস্ট বা এই টাইপের জিনিসগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। মোটামুটি আমাদের ক্লাসে যা পড়ানো হচ্ছে এটা যদি ঠিকমতো ফলো করেন এবং একই সাথে যদি উত্তরণের বইটা ঠিকমতো প্র্যাকটিস করতে পারেন, আমার মনে হয় এর থেকে আর বেশি কিছু প্রয়োজন হবে না। এবং অবশ্যই অবশ্যই বিগত বছরের প্রশ্ন আপনাকে সলভ করতে হবে, কারণ বিগত প্রশ্নের ওই প্যাটার্ন ধরেই হচ্ছে কিন্তু প্রতিবার প্রশ্ন হয়। সো এটা ডেফিনেটলি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আসুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় যাই, আমরা দেখি যে আমাদের আজকে কি কি আছে। সো আজকে হচ্ছে আমাদের ভাষাগত যৌক্তিক বিচার, এটা হচ্ছে মেইন টপিক। তো ভাষাগত যৌক্তিক বিচারের শুরুতেই আমরা দেখে নিব হচ্ছে বাংলা ইংরেজি বর্ণমালা। ওকে, আমাদের প্রথম টার্গেট হচ্ছে বাংলা এবং ইংরেজি বর্ণমালা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া। তো শুরুতে ইংরেজি বর্ণমালাটা একটু দেখে নেই।
সো কথা হচ্ছে আমরা ইংরেজি বর্ণমালা কেন দেখব, কি প্রয়োজন ইংরেজি বর্ণমালা আমাদের শেখার? আসলে বর্ণমালা শেখার প্রয়োজন নেই। এ বি সি ডি থেকে শুরু করে একদম জেড পর্যন্ত সব কিছুই আমরা জানি। সো যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত একটা ক্রম আছে। ক্রম বলতে হচ্ছে এ হচ্ছে ইংরেজি বর্ণমালার 1 নাম্বার আপনার বর্ণ, অন্যদিকে জেড হচ্ছে সর্বশেষ বা 26তম বর্ণ। সো 1 থেকে শুরু করে 26টা বর্ণ বা লেটার আপনার ইংরেজি বর্ণমালায় আছে। সো এগুলোর একটা ন্যাচারাল অর্ডার আছে, স্বাভাবিক ক্রম, এ থেকে শুরু করে জেড পর্যন্ত। সো এ থেকে জেড পর্যন্ত যে স্বাভাবিক ক্রমটা আছে, এরকম প্রতিটা লেটারের একটা বিপরীত ক্রমও কিন্তু আছে। যেমন আমি যদি জেড থেকে এ পর্যন্ত সাজাই, উল্টা করে দিই, তাহলে কিন্তু ক্রমটা উল্টা হয়ে যায়। তখন এ জেড হয়ে যায় 1 নাম্বার আপনার ক্রম, এবং এ হয়ে যাবে 26তম। একটা স্লাইড অ্যাড করি তাহলে বুঝতে পারবেন। মনে করেন ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত আছে, সো এ হচ্ছে আমার 1 নাম্বার বর্ণ, অন্যদিকে বি হচ্ছে 2 নাম্বার, সি হচ্ছে 3 নাম্বার, ডি হচ্ছে 4 নাম্বার, এরকম করতে 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 জেড হচ্ছে 26 নাম্বার। এখন আমি যদি বলি না, আমি জেড থেকে এ পর্যন্ত অর্থাৎ রিভার্স অর্ডারে বা বিপরীত অর্ডারে এটাকে সাজাবো, তাহলে কেমন হয়? তাহলে কিন্তু জেড হবে হচ্ছে আমার 1 নাম্বার বর্ণ, ওয়াই হবে 2 নাম্বার বর্ণ, এক্স হবে 3 নাম্বার বর্ণ, তাই না? মানে উল্টা উল্টা ভাবে আসবে আর কি। তারপর ডব্লিউ হবে 4 নাম্বার বর্ণ, এরকম করতে 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 সি হবে 24 নাম্বার বর্ণ, বি হবে 25 নাম্বার বর্ণ, এবং এ হবে 26 নাম্বার। এটাকে বলা হয় হচ্ছে বিপরীত ক্রম বা রিভার্স অর্ডার। সো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা কেন আমাদের একটু জানতে হবে, কারণ প্রায়শই হচ্ছে প্রিলিমিনারিতে প্রশ্ন আসে। ঠিক প্রিলিমিনারি বলা যাচ্ছে না, কারণটা হচ্ছে মানসিক দক্ষতার যে 15 নম্বরের সিলেবাস, এটা হুবহু রিটেন পরীক্ষায় যে মানসিক দক্ষতা আছে 50 নাম্বার, একদম সেম। সো আপনারা আলটিমেটলি এখন যেটা ভালো করে পড়বেন সেটা কিন্তু রিটেন পরীক্ষাতেও সেম কাজে লাগবে মানসিক দক্ষতা পার্টের জন্য। সো গুরুত্ব দিয়ে আমার মনে হয় পড়া উচিত, হ্যাঁ। সো এই জন্য ডিসক্লেমার দিয়ে দেই যে প্রিলি এবং রিটেন, এটা হচ্ছে দুইটাই বোথ সেম সিলেবাস, দুইটাই হচ্ছে একই সিলেবাস। বুঝতে পারছেন? সো এটা কিন্তু আপনাদের জন্য এক অর্থে সহজ। সহজ বলতে হচ্ছে প্রিলির জন্য যা প্রিপারেশন নিচ্ছেন সেটাই কিন্তু লিখিত পরীক্ষায় গিয়ে আপনার কাজে লাগতেছে। আচ্ছা, আসেন আবার আলোচনায় ফেরত যাই যেখানে ছিলাম। সো এই রিভার্স অর্ডারটা কোন কাজে লাগবে? কারণ প্রায় প্রিলি বা রিটেনে এই ধরনের সাংকেতিক প্রবলেমগুলো যেগুলো দেয়, সেখানে দেখা যায় বিভিন্ন বর্ণের এক একটা ক্রম জানার প্রয়োজন হয়। যেমন কোনো একটা বর্ণের একটা মান দিয়ে দেয় যে এটার মান এত, তাহলে এই বর্ণের মান কত। কোনো একটা বর্ণের রিভার্স অর্ডার সাজিয়ে দিয়ে বলে আসল বা অ্যাকচুয়াল অর্ডারটা কেমন হবে। সো এই টাইপের কিছু প্রবলেম আমরা না দেখলে বুঝতে পারবো না যে কিভাবে প্রশ্ন আসে। সো আসেন আমরা প্রবলেম বা কয়েকটা মানে প্রবলেম আমরা সলভ করে ফেলি। কিন্তু তার আগে একটু মনে রেখেন, এ থেকে জেড পর্যন্ত ক্রম এবং জেড থেকে এ পর্যন্ত ক্রম কিন্তু আমাদের লাগবে। আমরা যখন প্রবলেম সলভ করব তখন বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহার করতে হবে। তো আসেন শুরু করি। প্রথমেই আমরা 48তম বিসিএস এর একটা প্রশ্ন দেখব। 48তম বিসিএস এ যে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে পি এর মান দেওয়া আছে, যদি পি সমান সমান 16 হয় এবং টিএপি সমান সমান 37 হয়। আচ্ছা, ব্যাপারটা একটু দেখেন, খুব কিন্তু মানে সহজ মনে হচ্ছে না। পি সমান সমান 16 মানে আমরা যদি একটু চিন্তা করি, ABCDEFGHIJKLMNO P। খেয়াল করেন পি হচ্ছে ইংরেজি বর্ণমালার 16 নম্বর লেটার, দ্যাটস ওয়াই পি এর মানটা 16 দেওয়া হয়েছে। ওকে, কিছুটা সেন্স মেক করতেছে। আচ্ছা, TAP এটার মান দেওয়া 37। তাহলে আমি একটা কাজ করি, টি কত নাম্বার বর্ণ? QRST। টি হচ্ছে আপনার 20 নাম্বার বর্ণ, এ হচ্ছে 1 নাম্বার বর্ণ, আর পি হচ্ছে 16 নাম্বার বর্ণ। সো টি এ পি দিয়ে আসলে প্রত্যেকটা বর্ণের অবস্থানটা বোঝাচ্ছে। টি এর মান 20, এ এর মান 1 এবং পি এর মান 16 দেখেন, তাহলেই 37 হয়। তার মানে আমরা এটাও বুঝতে পারলাম যে প্রত্যেকটা বর্ণের মানে অ্যাকচুয়াল অবস্থানকেই এখানে আইডেন্টিফাই করা হচ্ছে, তারপর যোগ করা হয়েছে। সো আমাকে এবার জানতে চেয়েছে সি ইউপি সমান সমান কত। সো সি ইউপি, সি হচ্ছে আপনার 3 নাম্বার বর্ণ, ইউ হচ্ছে আপনার 21 নাম্বার বর্ণ, আর পি হচ্ছে আপনার 16 নাম্বার বর্ণ। সো সি এর জন্য 3, ইউ এর জন্য 21, পি এর জন্য 16। এই তিনটাকে যদি আপনি এখন যোগ করে দেন তাহলে অ্যান্সারটা হবে 40।
সো CUP এটার মান হচ্ছে আপনার 40। দেখেন আমরা বুঝতে পারলাম কিনা সবাই। জাস্ট বর্ণগুলোর যে অবস্থান আছে সেই অবস্থানের সংখ্যাটা দিয়ে প্রকাশ করা হয়েছে, এবং যখন তিনটা বর্ণ পাশাপাশি আছে তাদের অবস্থানের যোগফলটা ওখানে আইডেন্টিফাই করা হচ্ছে। বুঝতে পারছেন? এটা মোটামুটি সহজ ছিল, খুব কঠিন না, অবস্থানটা ধরতে পারলে এটা মোটামুটি ইজি। আসেন এবার আমরা এরকম বর্ণসমূহের অবস্থান নিয়ে আরেকটা প্রবলেম সলভ করি, যেটা 47তম বিসিএস এসেছিল। দেখেন কি বলেছে, যদি MFNPO লেমন হয়, LEMON। আচ্ছা, পাঁচটা বর্ণ আছে, এখানেও পাঁচটা বর্ণ আছে। অর্থাৎ MFNPO যদি LEMON হয়, তবে NBOHP সমান সমান কত? আচ্ছা, NBOHP এটা কি সেটা বের করতে বলেছে। আগে আমরা দেখি, যেহেতু প্রদত্ত অংশে বা যে প্রশ্নে যে জিনিসটা দেওয়া আছে সেখানে MFNPOর সাথে লেমনের একটা সম্পর্ক বের করার চেষ্টা করা হয়েছে। সো আমরা প্রত্যেকটা লেটারের জন্য করেসপন্ডিং লেটারের একটা সম্পর্ক বের করি। খেয়াল করেন, এম এর সাথে এল এর কি কোনো সম্পর্ক আছে? ইংরেজি বর্ণমালার দিকে যদি একটু তাকাই ছোট করে, তাহলে আমরা দেখব ইংরেজি বর্ণমালাটা অনেকটা এইরকম: ABCDEFGHIJKLMNOPQRSTUV WXYZ লিখে ফেললাম, যাই হোক। দেখেন এম আর এল এর মধ্যে একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক? এক ঘর পিছনে চলে গেছে। আবার দেখেন এফ এবং ই এর মধ্যেও সম্পর্ক আছে, এক ঘর পিছনে চলে গেছে। এন এম এর মধ্যে সম্পর্ক আছে, এক ঘর পিছনে চলে গেছে। দেখতেছেন? সিমিলার পি এবং ও এর সাথেও সম্পর্ক, এক ঘর পিছনে বা একটা বর্ণ পিছনে। ও এন একটা বর্ণ পিছনে। সো প্রত্যেক ক্ষেত্রে একটা করে বর্ণ পিছনে চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম -1 টাইপের। তাহলে আমরা এই সেম রিলেশনটাই অ্যাপ্লাই করব NBOHPর সাথে। এন এর আগের বর্ণ যেটা সেটা বসবে বি এর আগেরটা, ও এর আগেরটা, এইচ এর আগেরটা, পি এর আগেরটা। প্রত্যেকটার আগের বর্ণগুলোকে আমার এখন বসাতে হবে। সো এন এর আগের বর্ণটা হচ্ছে এম, বসিয়ে ফেলি। এরপরে আমার আর কিছু করার দরকার নাই, আমি থেমে যাব যদি আমি চালাক হই। আর যদি খুব চালাক না হই তাহলে আমি কন্টিনিউ করব। চালাক হই এই জন্য বলছি, থেমে কেন যাব। খেয়াল করেন প্রথম যে উত্তরটা হবে সেটার প্রথম বর্ণটা হবে এম দিয়ে। সো এম দিয়ে আমার উত্তর একটাই আছে, সো আমি আর কিছু চিন্তা না করে এটা উত্তর দিতে পারি। এটা গেল একটা জিনিস, কিন্তু ঝামেলা আছে। অনেক সময় এরকম হতে পারে হয়তো এম দিয়ে উত্তর শুরু হয়েছে, বাকি লেটারগুলো মিলবে না। এমনও হতে পারে হয়তো এই প্রশ্নটা ব্ল্যাঙ্ক থাকতে পারে উত্তর। হতে পারে না? সো আন্দাজে লাগানো যাবে না, সবগুলো যাচাই করতে হবে। সো বি এর আগের বর্ণটা হচ্ছে এ, ও এর আগের বর্ণ হচ্ছে এন, এইচ এর আগের বর্ণ হচ্ছে আপনার জি, পি এর আগের বর্ণ ও। ম্যাঙ্গো। সো মিলতেছে যেহেতু, ম্যাঙ্গো আমার উত্তর। আবার একটু খেয়াল করি আমরা বুঝতে পারলাম কিনা। শুধুমাত্র বর্ণের সাথে আগের বর্ণের সম্পর্ক একটা করে বিয়োগ হচ্ছে বা আগের বর্ণে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই সেই রিলেশনটাই আমরা অ্যাপ্লাই করেছি, নাথিং এলস। ওকে, চলে যাই পরবর্তী অংশে। 40তম বিসিএস এর একটা প্রশ্ন, যদি ABC সমান সমান ZYX হয়, ABC ZYX হয়, সরি এক্স, হ্যাঁ। এ হচ্ছে ইংরেজি বর্ণমালার 1 নাম্বার লেটার, আর জেড হচ্ছে বিপরীত দিক দিয়ে 1 নাম্বার লেটার। দেখেন, বি হচ্ছে 2 নাম্বার লেটার, ওয়াই বিপরীত দিক থেকে 2, সি 3 নাম্বার, এক্স বিপরীত দিক থেকে 3। সো আমার কথা হচ্ছে এই রিলেশনটা আমি অ্যাপ্লাই করব। আমাকে যেটা জানতে চেয়েছে GIVV, এটা কি হবে? GIVV। আচ্ছা, জি হচ্ছে আপনার ইংরেজি বর্ণমালার 7 নাম্বার লেটার। সো এর সাথে করেসপন্ডিং যে লেটারটা বসবে সে হচ্ছে বিপরীত ক্রমের 7 নাম্বার লেটারটা। সো বিপরীত ক্রমের 7 নাম্বার লেটার হচ্ছে টি। কোত্থেকে বের করলাম দেখেন, বিপরীত ক্রমে যদি আমি চিন্তা করি 1 2 3 4 5 6 7, এই যে টি হচ্ছে আপনার 7 নাম্বার লেটার, এখান থেকে আমি বের করেছি। সো এই জন্য পড়ানোর একদম শুরুতে আমরা ইংরেজি বর্ণমালার ক্রম এবং রিভার্স ক্রমটা কিন্তু দেখে নিয়েছিলাম। কেন দেখেছিলাম এবার বুঝতে পেরেছেন? এই টাইপের প্রশ্ন প্রায়ই আসে।
সো এই কারণে আপনার এই ক্রমটা জানতে হবে। সো আই হচ্ছে ইংরেজি বর্ণমালার হচ্ছে আপনার 9 নাম্বার লেটার। বিপরীত দিক থেকে 9 নাম্বার লেটারটা কিন্তু আবার আর। ভি হচ্ছে ইংরেজি বর্ণমালার একদম শেষের দিকে 22 নাম্বার লেটার। আর বিপরীত দিক থেকে 22 নাম্বার লেটার হচ্ছে ই। সো উত্তরটা হবে TREE বা সংক্ষেপে ট্রি। দেখেন ট্রি আমরা উত্তর আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছি সবাই। চলে যাব আমরা তাহলে পরবর্তী অংশে। 38তম বিসিএস এর একটা প্রশ্ন। আমার বিসিএস ভালোই লাগে দেখতে মাঝে মধ্যে। এখানে বলেছে ব্রেড, BREAD, ব্রেড হচ্ছে সমান সমান RBEDA। খেয়াল করেন কোনো বর্ণের পরিবর্তন হয়নি। এখানে বি আছে, এখানেও বি আছে, এখানে আর আছে, এখানেও আর আছে, ই এর জায়গায় আছে ADDA। কিন্তু কাহিনী কি ঘটছে সেটা একটু বলি। বি 1 নাম্বারে ছিল, সে চলে গেছে 2 নাম্বারে। আর 2 নাম্বারে ছিল, সে চলে গেছে 1 নাম্বারে, অর্থাৎ প্রথম দুইটা ইন্টারচেঞ্জ করেছে। 3 নাম্বারটা আনচেঞ্জড, অপরিবর্তিত অবস্থায় আছে। 4 নাম্বারে থাকা এ চলে গেছে নিচে, 5 নাম্বারে থাকা ডি চলে আসছে উপরে। সো 4 এবং 5 আবার ইন্টারচেঞ্জ করেছে, সো এই দুইটা হচ্ছে ইন্টারচেঞ্জ। 3 নাম্বারটা অপরিবর্তিত, আবার লাস্টের দুইটা ইন্টারচেঞ্জড। সো এই রিলেশনটা অপশনের কোনটার সাথে মিলে সেটা হবে আমার উত্তর। সো আসেন প্রথমে শেয়ার দেখি। একটা একটা করে যাচাই করতে হবে তো। শেয়ারকে বলেছে HSAPE, এটা প্রথমেই বাদ। বলেন তো কেন? এই প্রদত্ত অংশের প্রথমে কোনো পি নাই, এখানে পি চলে আসছে, সো এটা বাদ হবে না। 1 নাম্বার বাদ। 2 নাম্বারের দিকে তাকাই। SPEAK, স্পিক, তার সাথে সম্পর্ক দিয়েছে PSEAK। খেয়াল করেন এস এবং পি ইন্টারচেঞ্জ হয়েছে, এটা ঠিক আছে। ই আনচেঞ্জড, এটাও ঠিক আছে। লাস্টের দুইটা আবার আনচেঞ্জড, সো 2 নাম্বারটাও হবে না। চলে যাই আমাদের 3 নাম্বারটার দিকে তাকাই। 3 নাম্বারে আছে CHEAT, চিট। HCEAT, খেয়াল করেন 3 নাম্বারটা আনচেঞ্জ, এই দুইটা মিল আছে, এই দুইটা আবার আনচেঞ্জ, সো 3 নাম্বারও হবে না। তাহলে অবশ্যই 4 নাম্বার উত্তর হতে হবে। আসেন যাচাই করি। 4 নাম্বারে আছে প্যানিক, PANIC, তার ইকুইভ্যালেন্ট দিয়েছে APNCI। দেখেন প্রথম দুইটা ইন্টারচেঞ্জ, 3 নাম্বারটা আনচেঞ্জড, পরের দুইটাও আবার ইন্টারচেঞ্জ, সো এইটা স্যাটিসফাই করছে আমার শর্তকে। আমি এটাকেই উত্তর হিসেবে নিব। বুঝতে পেরেছেন আশা করি। সুন্দর করে ব্যাখ্যা করা হলো, আশা করি কোনো কনফিউশন নেই। সো আমরা চলে যাব পরবর্তী অংশে। দেখি পরবর্তী অংশে কি আছে। এটা হচ্ছে চিহ্নের বিকল্প টাইপের কিছু। এটা একটু পিকুইলিয়ার প্রশ্ন। একটা ইংরেজি বর্ণমালাকে প্রকাশ করা হচ্ছে একটা সাইন দিয়ে। যেমন এল মানে হচ্ছে সেটা যোগ চিহ্ন, এম মানে হচ্ছে সেটা মাইনাস চিহ্ন, এন মানে হচ্ছে সেটা ভাগ, আর ও মানে হচ্ছে সেটা ক্রস বা গুণ। এই সম্পর্কটা আমাকে দেওয়া আছে। এবার বলছে 18,36N12M6L7 এটার মান কত। সো আমি আগে এটা বসাবো। 18,036N12M6L7। আসেন 18,036 ওর মতো রেখে দেই। এন মানে হচ্ছে আপনার ভাগ চিহ্ন, ভাগ দিয়ে দিলাম 12। এম মানে হচ্ছে বিয়োগ চিহ্ন, দিয়ে দিলাম 6। এল মানে হচ্ছে যোগ চিহ্ন, দিয়ে দিলাম 7। এখন বলেন একটা সুন্দর আপনার সরলীকরণ অঙ্কের মতো হয়ে গেছে। তো সরলীকরণ অঙ্কে আমরা একটা নিয়ম অ্যাপ্লাই করি, যেটাকে আমরা বডমাস নিয়ম বলি। ওকে, সো এই এই নিয়ম অনুযায়ী আমরা কোন কাজটা আগে করি? সবার আগে করি ভাগের কাজ, তারপরে করি হচ্ছে আপনার গুণের কাজ, তারপরে করি যোগের কাজ, লাস্টে করি বিয়োগের কাজ, তাই না? এরকম একটা নিয়ম আছে। সো এখানে ভাগ যে অংশটা আছে সেই অংশটার কাজ আমাকে আগে করতে হবে। সো আসেন 12 দিয়ে 18,036কে ভাগ করলে কি হয়? 12 এককে 12, 6 থাকে, 12 পাঁচে 60, এরপরে 0, 12 3, 1503 আসবে এখানে। -6 + 7, এরপর কোনটার কাজ আগে করব?
যোগের কাজটা আগে করব। সো 1503 + 7 উত্তর হবে 1510 - 6। আচ্ছা, এখন 1510 - 6 করলে উত্তর হয় 1504। দেখেন 1504 উত্তর আছে। সো এটাই আমার উত্তর, নির্ণয় উত্তর আর কি। সো তাহলে ভাই আপুরা দেখেন আমরা এতক্ষণ কি করলাম, আমরা মোটামুটি এতক্ষণ ইংরেজি বর্ণমালার অবস্থান অনুযায়ী কিছু প্রশ্ন সলভ করলাম। সেখানে দেখতে পেলাম যে ইংরেজি বর্ণমালাকে ব্যবহার করে বা এদের ক্রম ব্যবহার করে আমার বিভিন্ন সংখ্যা, মান, বিভিন্ন রিলেশন এগুলো বের করতে হচ্ছে। সেই অনুযায়ী আমরা উত্তর বের করার চেষ্টা করেছি। তো আসেন আমরা এই সংক্রান্তে আরো কিছু প্রবলেম দেখি, সামনের দিকে কি আছে, আরো কিছু করা যায় কিনা। এটা একটা এক্সেপশনাল প্রবলেম। আপনার আন্তর্জাতিক বিষয়গুলি যদি পড়ে থাকেন তাহলে এটা পারার কথা। ইউএনএফপি, তারপর 5 নাম্বার ঘরে কোন বর্ণটা বসবে? অপশনে আর আছে, টি আছে, সি আছে, এ আছে। আমি যদি প্রথমে আর বসাই, ইউএনএফপি আর, এটা কোনো মিনিং মেক করে না, নো মিনিং। এরপরে যদি আমি ইউএনএফপিটি, এটা দিয়ে কোনো মিনিং হয় না, সেম, নো মিনিং। এরপরে যদি ইউএনএফপিসি বসাই, এটাতেও সেম, নো মিনিং। কিন্তু আমি যদি কোনোভাবে ইউএনএফপি এর পরে এ বসাই, তাহলে এটা হয়ে যায় একটা জাতিসংঘের সংস্থা। এটার বর্তমান নাম হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। আগে এটার নাম ছিল হচ্ছে একটু আলাদা একটা নাম ছিল। আগে নাম ছিল ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ওকে। তো সেই নামটা বর্তমানে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড নামে পরিচিত। সো এইটা একমাত্র মেক সেন্স করে। সো এই জন্য এটার উত্তর হবে এ, ইউএনএফপিএ। তো এরকম টাইপের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আদ্যক্ষর কিন্তু আপনাকে এইভাবে দিতে পারে চাইলে। সো মোটামুটি ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দিয়েও কিন্তু মানসিক দক্ষতার প্রবলেম তৈরি করা সম্ভব, সেটা আমরা দেখতে পেলাম। আচ্ছা আসেন এবার আমরা দেখি বাংলা বর্ণমালার একটু ক্রমবিন্যাস দেখা উচিত। বাংলা মাতৃভাষা, সেটাতে কেন আমরা অবহেলা করব, কেন বাদ দিব? সো বাংলা বর্ণমালার প্রথমে আমরা স্বরবর্ণ দেখি। অ, আ, দীর্ঘ ঈ, দীর্ঘ ও, রি, এ, ওই, ও। টোটাল 11টা বর্ণ আছে। সো 11টার ক্রমও দেখেন ন্যাচারাল ক্রম। এরপরে আবার রিভার্স ক্রম আছে। রিভার্স ক্রমে হচ্ছে ও 1 নম্বরে, ও 2 নম্বরে, ওই 3 নম্বরে, মানে উল্টা আর কি। একটা হচ্ছে ন্যাচারাল অর্ডার, আর একটা হচ্ছে আপনার রিভার্স অর্ডার। ওকে। এবার আসেন আমরা ব্যঞ্জন বর্ণরা দেখি। ব্যঞ্জন বর্ণ বিশাল একটা অর্ডার। এখানে 39টা বর্ণ টোটাল আমাদের, ক থেকে শুরু করে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত। সো এখানেও আমাদের এই অর্ডারটা মনে রাখতে হবে, কোনটা 1 2 3-এ, কোনটা পিছন থেকে সামনে। সো এটা মনে রাখার জন্য সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলা অবশ্যই আমাদেরকে চিনতে হবে, মনে রাখতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে কারা কারা বাংলা বর্ণমালার স্বরবর্ণ 11টা এবং ব্যঞ্জন বর্ণ 39টা, টোটাল 50টা বর্ণ ক্রমানুসারে বলতে পারেন। ইংরেজিটা আমরা খুব দ্রুত পারি, ইজিলি পারি। বাংলা কয়জন পারি এটা নিয়ে কিন্তু একটু কনফিউশন তৈরি হয়। বিশেষ করে আমাদের বাংলায় প্রথম যে বর্গীয় 25টা আপনার বর্ণ আছে, ক, খ, গ, ঘ, উম, তারপর চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, এই যে বর্গীয় বর্ণগুলো আছে, এই 25টা আমাদের ভালো মনে থাকে। থাকার পরেই হচ্ছে ঝামেলা লেগে যায় পরেরগুলোতে। কেন ঝামেলা লাগে? কারণ এই ক থেকে ম পর্যন্ত আমরা ভালো পারি, এরপর জ থেকে আমাদের কনফিউশন শুরু হয়। যেমন জ, র, ল, শ, শ, স, হ, র, র, অন্তঃস্থ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। সো এই যে বাকিগুলো, এই চোদ্দটা একটু আমাদেরকে ক্রমানুসারে মনে রাখতে হবে। তা না হলে কিন্তু পরীক্ষায় আপনি ভালো পারবেন না। ওকে। সো আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুইটাই দেখলাম। আমরা আসেন এই সংক্রান্ত কিছু সমস্যা বলি, দেখি কি কি এসেছিল। বাংলা এবং ইংরেজির এটা একটা মিক্সচার প্রবলেম। এটা একটা মিক্সড প্রবলেম। দেখেন কি বলেছে, চ ইন্টু জি সমান সমান 42 হয়। চ হচ্ছে বাংলা বর্ণমালার 6 নাম্বার বর্ণ। অন্যদিকে জি হচ্ছে ইংরেজি বর্ণমালার 7 নাম্বার বর্ণ।
সো 6 7 হচ্ছে 42। সো আমরা এখান থেকে একটা আইডিয়াতে আসতে পারি যে এখানে আসলে বর্ণগুলোর অবস্থানকেই চিহ্নিত করা হচ্ছে, হ্যাঁ। সো এইটা যদি আমাদের ঠিক থাকে তাহলে এবার আমরা প্রদত্ত যে প্রশ্ন আছে সেটার দিকে তাকাই। জে গুণ ট। জে হচ্ছে ইংরেজি বর্ণমালার 10 নাম্বার বর্ণ, অন্যদিকে ট হচ্ছে বাংলা বর্ণমালার 11 নাম্বার বর্ণ। সো 10 আর 11 গুণ করলে হয় হচ্ছে 110। এটার উত্তর হবে 110। ঠিক আছে। ওকে, ভেরি গুড। আমরা আশা করি এ পর্যন্ত সবকিছু বুঝতে পারছি, সবকিছু ক্লিয়ার আছে। এই পর্যন্ত আসার পর আমাদের মোটামুটি বর্ণের অবস্থান অবস্থান অনেকটাই ক্লিয়ার হয়েছে। এখন আপনাদেরকে আরেকটা পিকুইলিয়ার প্রশ্ন দেখাবো। আপনাদেরকে এখন অভিধান অভিধান শিখাবো। শিখাবো বলতে হচ্ছে অভিধান সম্পর্কিত সম্পর্কিত একটা প্রশ্ন সলভ করাবো। আপনারা কতজন মানুষ যখন কোনো অভিধানে শব্দ খুঁজতে যান তখন ঠিকমতো খুঁজতে পারেন, সেটা বাংলায় হোক অথবা ইংরেজিতে হোক? আপনি যদি বাংলা ডিকশনারি খুঁজতে যান বা বাংলা অভিধান খুঁজতে যান, অথবা আপনি যদি ইংলিশ ডিকশনারি খুঁজতে চান, তাহলে আপনাকে কিভাবে খুঁজতে হয় বলেন তো? আমি কি খেয়াল রাখি? সাপোজ ইংরেজিতে আমি একটা উত্তরণ এই শব্দটা খুঁজতে যাব, আমি কিভাবে খুঁজবো? এবং বাংলায় যদি বলি উত্তরণ এই শব্দটা আমি কিভাবে খুঁজবো? ইংরেজিতে কি করি আমরা? প্রথমেই প্রথম লেটারটার দিকে তাকাই, ইউ কোথায় আছে। ইউতে যাওয়ার পরে যেখান থেকে ইউ শুরু হলো বা ইউ দিয়ে শুরু হওয়া শব্দগুলো শুরু হলো, সেখানে প্রথমে ইউ আছে, ইউ এর পরে থাকবে এ, এরপরে ইউ এর সাথে বি, ইউ এর সাথে সি, ইউ এর সাথে ডি। এরকম করতে করতে দ্বিতীয় বর্ণটার ক্রম যখন ইউ এর পরে টি আসবে, এই পর্যন্ত আমাদের যেতে হবে। এরপরে ইউ এর পর টি এর পর সেটা এ থেকে শুরু করে আবারও এরকম ইউ টি টি পর্যন্ত আসবে। আসার পর পরের বর্ণের দিকে যাব, সেটাও এরকম ইউ টি টি এ থেকে শুরু করে ইউ টি টি ও পর্যন্ত আসবে। তারপর আমি ও পাবো। এরপরে ইউ টি টি ও থেকে শুরু, ইউ টি টি ও এ থেকে শুরু করে ইউ টি টি ও আর পর্যন্ত যাব। এরপরে আবার আমরা ও খুঁজতে হবে, ইউ টি টি ও আর এ থেকে শুরু করে ইউ টি টি ও আর ও পর্যন্ত যাব। এরকম করতে করতে কিন্তু আপনার যেতে হবে, অর্থাৎ লেটার বাই লেটার আপনি খুঁজেন, অভিধানে যেটা হয় আর কি। সো সিমিলারলি বাংলার ক্ষেত্রেও তাই হয়। বাংলার ক্ষেত্রে আমরা রস্যু পর্যন্ত যাব আগে, যে রস্যু কোথা দিয়ে শুরু হচ্ছে। রস্যু শুরু হওয়ার পর রস্যুর পরে অ আ ক খ এরকম করতে করতে দুইটা ত মানে কি, তয়ে তয়ে মিলেই তো দুইটা ত হয়। সো এই পর্যন্ত যেতে হবে, তারপরে আবার ক খ থেকে শুরু করে র পর্যন্ত, তারপর মূর্ধন্য পর্যন্ত। সো আমরা মেইন কথা হচ্ছে বর্ণ বাই বর্ণ বা ইংরেজিতে লেটার বাই লেটার আমরা কিন্তু সার্চ করে থাকি অভিধান খোঁজার সময়। সো এইটা একটু মনে রাখবেন, তাহলে অভিধান থেকে শব্দ বের করা খুব ইজি হয়ে যায়। তো এইরকম একটা ঝামেলাপূর্ণ প্রশ্ন 44তম বিসিএস এ দেওয়া হয়েছে। দিয়ে বলল নিচের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে। দিল আমাদেরকে প্যাচের মধ্যে ফেলে। এখন প্যাচের মধ্যে ফেললেও মন খারাপ করার কোনো কারণ নাই, যদি আপনি নিয়ম জানেন তাহলে এটা বের করা কোনো কঠিন না। তো আমরা তাকায় দেখি যে এখানে যে 6টা বর্ণ আছে, সরি শব্দ আছে, 6টা শব্দই 4টা অপশনেই আছে। মানে নতুন নতুন কোনো শব্দ দেয় নাই, এই 6টাকেই ঘুরাই ফিরাই লিখছে। সো আমরা এখন দেখব 6টা শব্দই নি দিয়ে শুরু হয়েছে। দেখেন, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ। সো প্রথম বর্ণ যেহেতু ন দিয়ে শুরু, সো আমরা ন পর্যন্ত আগে যাব। সবগুলোর জন্যই ন কমন। এরপর প্রত্যেকটা শব্দের দ্বিতীয় বর্ণের দিকে তাকাবো। নিম্নোক্তর ক্ষেত্রে প্রথম বর্ণ হচ্ছে ম, ঠিক কিনা? নিদর্শনের ক্ষেত্রে প্রথম বর্ণ দ, নিরাসক্তের ক্ষেত্রে প্রথম বর্ণ র, নিরাময়ের ক্ষেত্রেও র, নিষ্ক্রিয়র ক্ষেত্রে মূর্ধন্য স, নিসর্গর ক্ষেত্রে দন্ত স। তো এখন খেয়াল করেন এই 6টা বর্ণের মধ্যে কোনটা আগে আসে? দ সবার আগে আসে, কারণ ত থ দ ধ ন। দ হচ্ছে আপনার বাংলা বর্ণমালার কত নাম্বার বর্ণ? 18 নাম্বার বর্ণ। সো এটা সবার আগে আসে। সো দ যুক্ত যে শব্দটা আছে সেটা হবে 2 নাম্বার শব্দ। সো প্রথমে হচ্ছে আপনার নিদর্শন দিয়ে আপনার উত্তর শুরু হবে, আপনি বুঝতেই পারতেছেন। প্রথমে নয় রশ্মি তারপর দ। সো নিদর্শন দিয়ে উত্তর শুরু আছে দুইটা, তার মানে ক আর গ উত্তর হবে না, খ এবং ঘ এর মধ্যে যে কোনো একটা হবে। আসেন এবার আমরা কি করব, পরের বর্ণটা দেখব। বুঝতে পারছেন? সো দেখেন, নিম্নোক্ত আছে, নিরাসক্ত আছে,
কোনটা উত্তর হবে দেখেন তো। দ্বিতীয় বর্ণেতেও কিন্তু আপনার ন সবার আগের প্রথম বর্ণ। দ্বিতীয় বর্ণে আছে এখানে ম নিম্নোক্তের জন্য, আর এটার জন্য আছে ন নিরাসক্তের জন্য। ম এবং র এর মধ্যে কোনটা আগে আসে? ম হচ্ছে বাংলা বর্ণমালার 25 নম্বর বর্ণ, আর র হচ্ছে আপনার 27 নম্বর বর্ণ। তাহলে কি ম আগে আসবে না? সো নিম্নোক্ত শব্দটা আগে আসবে নিরাসক্তের থেকে। সো আমার উত্তর হচ্ছে অপশন বি। আমরা কি বুঝতে পেরেছি? খুবই সুন্দর করে আমরা বর্ণ বাই বর্ণ ভাগ করে দেখলাম কোনটা আগে আসে। বুঝতে পেরেছি সবাই? আই হোপ সো। সো সো ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি বর্ণ সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়েছে, আমরা আশা করি আর ভুল করব না এই টাইপের জিনিসে। সো এই অভিধানের শব্দ প্রবলেম কিন্তু আমাদের নেক্সট পরীক্ষাগুলোতেও আসতে পারে। সো অভিধান খোঁজা বা ইংরেজি ডিকশনারি খোঁজা, শব্দের অবস্থান বের করা, এগুলো কিন্তু মানসিক দক্ষতায় খুবই কমন ব্যাপার, প্রায় আসে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। 38তম বিসিএস, আমার বিসিএস এর প্রশ্ন। আবারও ভালো লাগলো দেখে, খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন, আমরা ভালো করে একটু খেয়াল করি। এখানে জোড়া জোড়া আকারে বর্ণ দেওয়া আছে, বুঝতে পারছেন? সো আমি জোড়ার প্রথম বর্ণগুলোকে একত্রে নিব এবং দ্বিতীয় বর্ণগুলোকেও একত্রে নিব, তারপরে আমরা জাজমেন্ট করব মাঝের এই জোড়াতে কোনটা বসবে। সো খেয়াল করেন, প্রথম যে ধারাটা, প্রথম বর্ণ যেগুলো, সেটার দিকে তাকাই। জে, কে, জানি না, পি, টি। এখন আমরা আসেন একটা সিকোয়েন্স বের করার ট্রাই করব। খেয়াল করেন, ইংরেজি বর্ণমালায় জে এর পর কে আসে, মানে বর্ণের পার্থক্য শূন্য, মানে কোনো পার্থক্য নাই। কে এর পর কি হবে আমি জানি না, এটার পর কি হবে জানি না। আবার পি এর থেকে টি এর দূরত্ব কত খেয়াল করেন, পি, কিউ, আর, এস, টি। মাঝে তিনটা বর্ণ আছে, সো এখানে গ্যাপ হচ্ছে 3। সো প্রথম দুইটার মাঝে গ্যাপ 0, লাস্টের দুইটার মাঝে গ্যাপ 3। সো মাঝখানের দুইটায় কত গ্যাপ আছে এটা আমি জানি না, কারণ মাঝের বর্ণটা আমার আইডিয়া নেই। তো আমি যদি এখন একটু কমন জিনিস চিন্তা করি, যে প্রথম অনুক্রমের মান 0, লাস্টের অনুক্রমের মান 3, সো মাঝে যদি আমি 1 আর 2 বসাই, তাহলে 0 1 2 3 একটা ধারা তৈরি হয়, সমান্তর ধারা। সো এবার তাহলে এই ধারাটাকে মেনে আমি যদি মাঝখানের বর্ণটা বের করার চেষ্টা করি, দেখি হয় কিনা। জে পরে কে, কে এর পরে একটা বর্ণ বাদ দিব, জে কে এল এম, একটা বর্ণ বাদ দিয়েছি, এম পেলাম। সো এখানে যদি আমি এম বসাই, এম এর পরে এন, ও, তারপরে পি, দেখেন দুইটা বর্ণ গ্যাপ দিয়ে তারপরে এম এর পরে পি। সো আমার সিকোয়েন্সটা মিলে যায়। তার মানে আমার প্রথম ধারার বা প্রথম বর্ণটা হবে এম, অর্থাৎ এই খ হচ্ছে আমার উত্তর, কারণ এম দিয়ে শুরু, একটাই মাত্র উত্তর আছে, আমার আর দ্বিতীয় ধারা মিলানোর দরকার নাই। কিন্তু ওই যে বললাম, আপনার দ্বিতীয় ধারা মিলাতে হবে, কারণ অনেক সময় প্রশ্ন ব্ল্যাঙ্ক থাকতে পারে, হতে পারে না এরকম। সো এই জন্য আমরা দ্বিতীয় বর্ণটাও দেখব, দেখি। ডি, এফ, জানি না, এম, আর। খেয়াল করেন ডি, ই, এফ মাঝে একটা বর্ণের গ্যাপ আছে, এটা জানি না, এটা জানি না। এম, এন, ও, পি, কিউ, আর, তার মানে এম, এন, ও, পি, কিউ, মানে চারটা বর্ণের গ্যাপ আছে। তাহলে আমি যদি বলি এখানে দুইটা বর্ণের গ্যাপ আছে, এখানে তিনটা বর্ণের গ্যাপ আছে, তাহলে কি হয়? ডি এর পর ই, তারপরে এফ, এফ এর পরে জি, এইচ, এখানে যদি আই বসাই দুইটা বর্ণ গ্যাপ দিয়ে, তারপর আই এর পরে জে কে এল, তিনটা বর্ণের গ্যাপ দিয়ে এম বসে, তার মানে আই ও হলে উত্তরটা মিলে যায়। সো আমার মাঝখানে বসবে এম আই, এটাই উত্তর। আমরা কি বুঝতে পেরেছি? অবশ্যই পারার কথা। সো আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এটা 44তম বিসিএস এ আসা একটা বর্ণক্রমিক বিন্যাস। খেয়াল করেন, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, আমি একটু স্টার মার্ক দিয়ে দেই, আগেরটাতে 3 স্টার দেই কারণ আগেরটা আরো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন কি বলেছে, 165135 যদি পিস হয়। আচ্ছা, 165135, এটা হচ্ছে আপনার পিস। এখন দেখেন, ইংরেজি বর্ণ আছে 5টা, কিন্তু অঙ্ক আছে 6টা। সো আমি যদি অবস্থানের দিকে তাকাই, পি হচ্ছে আপনার 16 নম্বর বর্ণ, ই হচ্ছে 5 নম্বর বর্ণ, এ হচ্ছে 1 নম্বর বর্ণ, সি 3 নম্বর বর্ণ, ই 5 নম্বর বর্ণ।
এইভাবে একটা সিকোয়েন্স মিলে, তাই না? দেখেন, সো আমরা এই রিলেশনটাই ব্যবহার করব। দেখেন কি বলেছে, 1 2 1 5 2 2 5, 7টা বর্ণ আছে, বাট 7টা ডিজিট আছে, কিন্তু আমার উত্তর হবে আইদার 4টা বর্ণযুক্ত শব্দ অথবা 5টা বর্ণযুক্ত, এই 6টা বর্ণযুক্ত শব্দ। সো আসেন, যদি প্রথমে এই 6টা বর্ণযুক্ত শব্দ চিন্তা করি, সি এর অবস্থান হচ্ছে আপনার 3, এটা কি মিলে এই প্রদত্ত বর্ণগুলোর সাথে বা ডিজিটগুলোর সাথে? মিলে না, তার মানে সি উত্তর হবে না। ক, খ, গ তিনটাতেই এল দিয়ে শুরু আছে, এল এর আপেক্ষিক অবস্থান হচ্ছে 12, তার মানে এটা মিলে। এরপর এক যদি বলি, 1 নাম্বার বর্ণ হচ্ছে আপনার এ, কোথাও কি এ আছে? নাই। সো 1 নাম্বারটা নেওয়া যাবে না, জোড়া নিতে হবে, 15 নিতে হবে। সো 15 নাম্বার লেটার কোনটা আমার বলেন তো? 15 নাম্বার লেটার হচ্ছে আপনার ও। সো এই এল ও এটা মিলে যাচ্ছে, আবার এল ও ও পি এটাও মিলে যাচ্ছে। আচ্ছা দেখি সামনে কোনটা হবে। এরপরে খেয়াল করেন, এখানে আছে 2 2 5, 2 এর অবস্থান মানে বি, এখন এটা 2 এর মানেও বি, কিন্তু বি তো কোথাও নাই, তার মানে এই 2 2 একসাথে জোড়া আকারে নিতে হবে। 22 হচ্ছে আপনার ভি, সো উত্তর হবে এল ও ভি ই, লাভ। আর 5 হচ্ছে ই, 5 নাম্বার বর্ণ। আশা করি বুঝাতে পেরেছি কিভাবে আমরা জোড়া নিব, কখন জোড়া নিব, কখন জোড়া নিব না, এটা একটু বুঝে নিতে হবে। এইটাই হচ্ছে এখানে একটু ট্রিকি, আদারওয়াইজ এই প্রবলেমগুলো কিন্তু খুবই সহজ, সবাই খুব ইজিলি পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। এটাও আবার বর্ণের অবস্থান নিয়ে। সো বর্ণের অবস্থান নিয়ে দেখেন, কলকাতা, এটাকে সাংকেতিকভাবে কি বিশাল একটা ডিজিট দিয়ে লেখা হয়েছে। আসেন আমরা মিলানোর চেষ্টা করি। কলকাতা, বুঝতেই পারছি এগুলো আপেক্ষিক অবস্থান আছে এখানে। কে এর মানে কে এর অবস্থান হচ্ছে 11, ও এর অবস্থান হচ্ছে 15, এল এর অবস্থান হচ্ছে আপনার 12, কে এর অবস্থান 11, এ এর অবস্থান হচ্ছে 1 বা 01, আসলে এখানে এখানে 01 আছে, তো 01 নিতে হবে। টি এর অবস্থান 20, এ এর অবস্থান 01। সো প্রত্যেকটার অবস্থান আমাকে জানতে চেয়েছে। সো আমার হাতে তো আর বেশি কোনো অপশন নাই, আমি বেঙ্গালেরও প্রত্যেকটার এরকম অবস্থান বসিয়ে দিব। বেঙ্গাল হবে 02, এটা হবে 05, এন হচ্ছে আপনার 14 নাম্বার, জি হচ্ছে 7 নাম্বার, এ হচ্ছে 1 নাম্বার, এল হচ্ছে 12 নাম্বার। সো 02 05 14 07 01 12, 1 নাম্বারটা হচ্ছে আপনার উত্তর। দেখেন বেশ সহজ কিন্তু, শুধুমাত্র অবস্থান জানলে এই টাইপের সকল প্রবলেম সলভ করা যাবে। আচ্ছা চলে যাই আরেকটা প্রশ্নে। প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটা কিন্তু মানে খুব বেশি একটা হিন্টস দেওয়া নাই, এটা বোঝা বেশ কঠিন, এটা একটু হার্ড। বি সি ই জে, তারপর কি হবে চিন্তা করা খুব কঠিন, এটা পরীক্ষার হলে দিলে কিন্তু আপনি একটু কনফিউজড হয়ে যাবেন। সো আসেন আমরা একটু চিন্তা করি। বি হচ্ছে 2 নাম্বার বর্ণ, সি হচ্ছে 3 নাম্বার বর্ণ, ই 5 নাম্বার বর্ণ, জে হচ্ছে আপনার 10 নাম্বার বর্ণ। খেয়াল করেন তো, 2 3 ঠিক আছে, ই হচ্ছে 2 আর 3-এর সমষ্টি, আবার জে হচ্ছে 2 3 5-এর সমষ্টি। তাহলে জে এর পর যেটা বসবে সেটা কি 2 3 5 10 চারটার সমষ্টি হবে না? কি মনে হচ্ছে দেখেন তো। আমি আবারও বলি, বি এবং সি এই দুইটা হচ্ছে 2 এবং 3 নাম্বার বর্ণ। ই তে গিয়ে দেখা গেল ই হচ্ছে আপনার আগের দুইটা বর্ণের সমষ্টি, বি প্লাস সি। ই হচ্ছে আপনার বি প্লাস সি, অন্যদিকে জে হচ্ছে আবার আপনার বি প্লাস সি প্লাস ই। তাহলে জে এর পরে যেটা বসবে সেই জিজ্ঞাসাবোধক জিনিসটা অবশ্যই বি প্লাস সি প্লাস ই প্লাস জে, চারটারই যোগফল হবে। সো চারটার যোগফল করলে হয় 10 + 5 + 3 + 2 সমান সমান 20 নম্বর। অর্থাৎ 20 নম্বর যে লেটারটা আছে সেটা এখানে বসবে। 20 নম্বর লেটার হচ্ছে আপনার টি, সো এটার উত্তর হবে টি। দেখলেন? সো বুঝতেই পারছেন যে এটা কিন্তু আপনার একটু ট্রিকি ছিল, কিন্তু অনুক্রমটা ধরতে পারলে মোটামুটি সহজ। ওকে, আসেন আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। এবার আমরা বাংলা শব্দ দিয়ে বা বাংলা বর্ণ দিয়ে শব্দ তৈরি করব, শব্দ গঠন। এটা 41তম বিসিএস এ আসছিল, এরকম র্যান্ডম কিছু অক্ষর দিয়ে দিবে, বলবে এখান থেকে একটা শব্দ গঠন করতে।
সো খেয়াল করে দেখেন, এই রাত্র অহ, এটা দিয়ে আমাদের অহরাত্র একটা শব্দ হয়। অহরাত্র মানে আপনার প্রতিদিন, প্রতি রাতে আর কি। রভাধীপনি, এটা দিয়ে কোনো কিছু হয় না, চাইলেও অর্থবোধক শব্দ হয় না। এটা দিয়ে হয় দারিদ্রতা, কিন্তু দারিদ্রতা বললে কোনো শব্দ নাই, আছে হচ্ছে দরিদ্রতা অথবা দারিদ্র। সো এটাও সম্ভব না। সা বা ব অধা, এটা দিয়ে অধ্যা বসায় হলেও একটুর জন্য হয় না, অধ্যা বসা বা হয়ে যায়, অন্তঃস্থ নেই। সো এইটাও হবে না, উত্তর শুধুমাত্র অহরাত্র, যেটা দিয়ে একটা মিনিংফুল আপনার শব্দ তৈরি করা যায়। ওকে, সো আসেন এবার আমরা পরবর্তী অংশে চলে যাই। এবার আমরা সাদৃশ্য বিচার করব। আমাদের বর্ণের আপেক্ষিক অবস্থান মোটামুটি শেষ, আমরা এখন সাদৃশ্য বিচার করব। ওকে, আসেন দেখি, স্টেপলারের সাথে যেমন স্টেপল, সূচের সাথে তেমন কি। মানে এই সাদৃশ্য বিচারটা হচ্ছে এক অর্থে একটা অ্যানালজি টাইপের প্রশ্ন। আপনারা যারা আইবিএ তে পরীক্ষা দিয়েছেন বা ব্যাংকের চাকরির পরীক্ষা দিয়েছেন প্রাইভেট ব্যাংকে, তারা দেখেছেন যে এরকম টাইপের অ্যানালজি দেয়। ইংরেজিতে থাকে, বাংলায় থাকে, এরকম বিভিন্ন অ্যানালজি কিন্তু পরীক্ষায় আসে। সো এখানেও আপনার কিন্তু এরকম একটা অ্যানালজি এসেছে। এখন একটু চিন্তা করেন, জাস্ট এ মিনিট। আচ্ছা, যেটা বলছিলাম, আহ, এখানে স্টেপলারের সাথে স্টেপলের একটা সম্পর্ক আছে, খেয়াল করেন। আবার সূচের সাথে তাহলে সম্পর্কটা কার? স্টেপলার কি করে? স্টেপলার হচ্ছে স্টেপল করে। স্টেপলারের ভিতর হচ্ছে পিন থাকে, কিন্তু স্টেপলার হচ্ছে পিনটাকে স্টেপল করে। ওকে, সিমিলারলি সূচ কি করে? সূচ হচ্ছে সুতা গেঁথে রাখার কাজ করে। মানে স্টেপলার যেমন স্টেপল পিনটাকে গেঁথে রাখে, সূচ হচ্ছে সুতাকে গেঁথে রাখে। কিন্তু অনেকে আবার এটাকে ছিদ্র বলতে পারেন, যে স্টেপলারের মধ্যে স্টেপল পিন থাকে, তাহলে সূচের মধ্যে ছিদ্র থাকে, ব্যাপারটা এরকম না। এখানে পিন শব্দটা কোথাও নাই, এই জন্য এটা হবে না। স্টেপলার হচ্ছে স্টেপলকে গেঁথে রাখে, অন্যদিকে সূচ হচ্ছে সুতাকে গেঁথে রাখে। ব্যাস, দ্যাটস ইট। পরেরটার দিকে তাকাই। ঘড়ি হচ্ছে কাটার মাধ্যমে আইডেন্টিফাই করে বা সময়টাকে বলে দেয়। তাহলে থার্মোমিটার কিসের মাধ্যমে তাপমাত্রা বলে দেয়? থার্মোমিটার পারদ ব্যবহার করে তাপমাত্রা বলে দেয়। সো এইভাবে অ্যানালজিগুলো মিলাতে হবে, মজার জিনিস কিন্তু। 40তম 37তম দুইটা বিসিএস এই প্রশ্নটা এসেছে, ভেরি ভেরি কমন। বিভা শব্দের আরেকটা অর্থ হচ্ছে কিরণ। বিভার সমার্থক শব্দ হচ্ছে কিরণ। বিভার সমার্থক শব্দ হচ্ছে কিরণ। সিমিলারলি সুবোধিত শব্দের অর্থ হচ্ছে ওয়েল স্ট্রাকচার্ড বা সুগঠিত। সো এটা হবে সুগঠিত, সিনোনিমাস ওয়ার্ড। ওকে, এগুলো একদম সহজ। আচ্ছা, এবার আসেন কিছু ইংরেজি আমরা অ্যানালজি করি। সিম্ফনি, কম্পোজার, তাহলে নিচের কোনটার সাথে মিল আছে? চিন্তা করে দেখি। সিম্ফনি হচ্ছে একটা গানের সুর টাইপের ব্যাপার, একটা সিম্ফনি হারমোনি তৈরি হয়। সেই কাজটা কে করেন? যিনি মিউজিকটাকে কম্পোজ করেন, যেমন মিউজিক কম্পোজার সিম্ফনি তৈরি করেন। তাহলে একজন অথর, তিনি একটা নোভেল তৈরি করেন। সো এটার সাথে মিল আছে। সুইচ দিয়ে লাইট জ্বলে, কিন্তু এটা কিন্তু সুইচ লাইটকে তৈরি করে না। ফ্লাড হচ্ছে রেইনের মাধ্যমে হয়, কিন্তু এটা উল্টা হয়ে যায়, মিলে না। মিউজিক হচ্ছে গান, এই দুইটা একে অন্যের প্রায় সমার্থক শব্দ, এটার সাথে মিলে না। সো একমাত্র কম্পোজার যিনি, তিনি সিম্ফনি তৈরি করেন, আর অথর হচ্ছে নোবেল তৈরি করেন। ব্যাস। পরেরটার দিকে আসি। মাস্টার, ক্রু। এই মাস্টার মানে কিন্তু এই মাস্টার না, মানে মাস্টার মানে শিক্ষক বা প্রধান, এইটা না। এই মাস্টার শব্দের অর্থ হচ্ছে দক্ষতা অর্জন করা, দক্ষতা অর্জন করা, অথবা আপনি কাউকে ডেকে পাঠানো, সামন করা, বা কাউকে ডেকে পাঠানো। সো ক্রু যিনি আছেন, জাহাজের নাবিক, তারা কি হয়? তারা জাহাজ যখন যাত্রা করে তার আগে ক্রুরা কিন্তু এক জায়গায় সমবেত হয়, তাকে ডেকে পাঠানো হয়, মাস্টার হয়, হ্যাঁ। সিমিলারলি কমিটি কি করে? কমিটি হচ্ছে কনভেন্স করে, কমিটির সদস্যরাও সভা আহ্বান করে এক জায়গায় জড়ো জড়ো হয়, ডেকে পাঠায় বা সমবেত হয়। সেটার উত্তর হবে কমিটি কনভেন্স করে। আমরা আশা করি বুঝতে পেরেছি। এই অ্যানালজিগুলো কিন্তু হচ্ছে বেশ ক্রিটিক্যাল আর কি, একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। আচ্ছা,
আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে, দেখি আরো কি আছে। এতক্ষণ সাদৃশ্য দেখছিলাম, এখন আমরা বৈসাদৃশ্য দেখব। অর্থাৎ এতক্ষণ মিল ছিল, এখন আমরা অমিল খুঁজে বের করব। দেখেন, নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের? চাঁদ, প্লুটো, মঙ্গল, পৃথিবী। খেয়াল করেন, প্লুটো, মঙ্গল, পৃথিবী, এই তিনটাই আপনার সূর্যের চারপাশে ঘুরে। অন্যদিকে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে। এবার বলেন, কে ভিন্ন? চাঁদ ভিন্ন। আবার আরেকটা ভাবে বের করা যায়, পৃথিবী, মঙ্গল, প্লুটো এরা সবাই গ্রহ, চাঁদ হচ্ছে উপগ্রহ। এখন কথা আছে, প্লুটো তো ভাই এখন গ্রহ না, কিন্তু একসময় ছিল। এটা 32তম বিসিএস এ আসা প্রশ্ন তো, সো এখনো ওই প্রশ্ন আবার কমন দিয়েছে। ওই সময়ের জন্য প্লুটো গ্রহ ছিল। সো ওই সেন্সে ধরলেও চাঁদ হচ্ছে ভিন্ন ধরনের। আবার কার পাশে কে ঘুরতেছে এটা বিবেচনা করলেও আপনার চাঁদ ভিন্ন ধরনের। পরেরটাতে আসি। মিনিটের ক্ষুদ্রতম একক হচ্ছে সেকেন্ড, তাহলে দিনের ক্ষুদ্রতম একক কোনটা? ঘন্টা। অনেকগুলো সেকেন্ড মিলে মিনিট তৈরি হয়, অনেকগুলো ঘন্টা মিলে দিন তৈরি হয়। যেমন 60 সেকেন্ডে 1 মিনিট, 24 ঘন্টায় 1 দিন। ওকে, এটার উত্তর হবে ঘন্টা। আচ্ছা, এবার ভাই আমি আপনাদেরকে আমাদের লাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট জিনিসটা দিয়ে আপনি সবসময় সবকিছু বের করতে পারবেন। আসেন, আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক এখন আসছে, যে টপিকটা হচ্ছে রক্তের সম্পর্ক নির্ণয়, অথবা লম্বা খাটো এটা বের করা, একই নিয়মে করা যাবে। তো আসেন আমরা রক্তের সম্পর্ক নিয়ে আগে একটু কথা বলি। রক্তের সম্পর্ক বের করা এই ধরনের প্রশ্নগুলো মাঝে মধ্যে আসে। যেমন বলা হলো, একটা রুমে 5 জন আছে, ক খ এর মা, খ গ এর ভাই, ঘ উমর স্ত্রী, তাহলে গ এর সাথে ঘ এর সম্পর্ক কি? এই টাইপের প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে আসে। সো এগুলো সলভ করার জন্য একটা সুন্দর টেকনিক আজকে আমি আপনাদেরকে শিখাই দিব। রক্তের সম্পর্ক মানেই বোঝানো হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি বলতে বুঝেন ফ্যামিলি ট্রি কি জিনিস? আসেন বুঝাই দিচ্ছি। ফ্যামিলি ট্রিতে সবসময় থাকে হচ্ছে বাবা মা। বাবা মা হচ্ছে একটা জেনারেশনের মানুষ, তারা একই জেনারেশনের, তাদের মধ্যে বিয়ে হয়। তো বাবা মার যে জেনারেশনটা, তারা আসছে কিন্তু, বা সরি, তাদের মাধ্যমে আপনি জন্ম লাভ করেন। তো আপনি, আপনার ভাই, আপনার বোন, এরা হচ্ছেন পরবর্তী জেনারেশনের, খেয়াল করেন, নেক্সট জেনারেশন। আবার আপনাদের বাবা মার আগের জেনারেশন আছে কিন্তু একজন, পূর্ব জেনারেশন। তারা কারা? আপনার দাদা দাদি, যার মাধ্যমে আপনার বাবা আসছে, অথবা আপনার নানা নানি, যার মাধ্যমে আপনার মা এসেছেন। সো দেখেন, এই এক একটা জেনারেশনের মানুষ, তারা এক মানে এই টাইপের লোকজন একই জেনারেশনে বসবাস করে। সো বাবা মার যদি কোনো ভাই থাকে, সে আপনার কি হবে? চাচা চাচি। যদি কোনো বোন থাকে, সে কি হবে আপনার? মানে মামা মামি হবে, খালা খালু হবে, ফুফা ফুফু হবে। সো বাবা মা, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ইভেন আপনার ওয়াইফের বাবা মা, শ্বশুর শাশুড়ি, এরা কি একই জেনারেশনের ব্যক্তি না সবাই? দেখেন, এরা কিন্তু সবাই একই জেনারেশনের ব্যক্তি। অন্যদিকে আপনার দাদা দাদি, নানা নানি, আপনার স্ত্রীর দাদা দাদি, মানে দাদা শ্বশুর, দাদি শাশুড়ি, নানা শ্বশুর, নানি শাশুড়ি, এরাও কিন্তু একই জেনারেশনের মানুষ। ওকে। সিমিলারলি, আপনি, আপনার ভাই বোন, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার কাজিন, আপনার বন্ধু, এরা কিন্তু সবাই একই জেনারেশনের। সো এই তিনটা জেনারেশনের গ্যাপ আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে একদম ওল্ড পুরনো জেনারেশন, একটা হচ্ছে আপনার ওই বাবা মা জেনারেশন, একটা হচ্ছে আপনার নেক্সট জেনারেশন আপনি। সো এই তিনটা জেনারেশনকে যদি এরকম স্তরে বা একটা স্টেজে ভাগ করতে পারেন, তাহলে আপনার জন্য এই টাইপের প্রবলেম সলভ করা অনেক ইজি হয়ে যাবে। ওকে। সো এইটা আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা এখন এটার মাধ্যমে কিছু প্রবলেম সলভ করব এবং এটাকেই অ্যাপ্লাই করব। দেখেন কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করে প্রবলেমগুলো সলভ করছি। আসেন। পি এবং কিউ দুই ভাই, প্রথমে বলেছে। সো পি এবং কিউ এরা একই জেনারেশনে থাকবে, ঠিক আছে। আর এবং এস দুই বোন, এরাও একই জেনারেশনে থাকবে, কিন্তু আপনি জানেন না আর এস এর সাথে পি কিউ এর কোনো সম্পর্ক আছে কিনা। সো আর এবং এস কে আমি এখন লিখবো না, আমরা পরের লাইনে যাব, এইটুকু উজ্জ্ব রাখবো।
পি এর ছেলে হলো এস এর ভাই। আচ্ছা, পি এর ছেলে সে হচ্ছে এস এর ভাই। তাহলে আপনি বলেন পি এর ছেলে এস আর এরা একই জেনারেশনে থাকবে না? ইয়েস অর নো? এস এবং আর তো আবার দুই বোন। সো এস হচ্ছে মহিলা, আরও মহিলা, এবং পি এর ছেলে হচ্ছে এস এর ভাই। সো এই ছেলেটা অবশ্যই এস এর ভাই। সো আমরা মোটামুটি দুইটা জেনারেশন ভাগ করলাম। একটা হচ্ছে পি কিউ, যারা হচ্ছে দুই আপন ভাই, এবং তাদের একজনের ছেলে অন্য দুই দুই বোনের ভাই। ব্যাস, দুইটা জেনারেশন বের হয়ে গেল। তাহলে কিউ আর এর কি হয়? কিউ এর সাথে আর এর সম্পর্ক কি? যেহেতু উপরের জেনারেশন, সো বুঝতেই পারতেছেন আর একজন মেয়ে, আর এর বাবা হচ্ছে পি, কারণ পি এর যে ছেলে সে হচ্ছে এস এর ভাই। সো এস এবং আর আবার দুই বোন, তার মানে ওই দুই বোনের ভাই হচ্ছে এই পি এর ছেলে। সো পি এর ছেলে যদি এস এবং আর দুই বোনের ভাই হয়, তাহলে অবশ্যই পি হচ্ছে এই এস এবং আর এর বাবা। এরা দুইজনই হচ্ছে পি এর মেয়ে। সো পি এর যে মেয়ে, এটা তো আমরা বুঝতে পারছি। এখন দেখেন পি এর একজন ভাই আছে কিউ, তাহলে এই মেয়েটা কিউ এর সাথে কি সম্পর্কিত হবে? অবশ্যই এই কিউ হবে ওই মেয়েটার চাচা। এটাই আমার উত্তর। আপনার বাবার ভাই আপনার চাচা হবে, সেটাই সম্পর্কিত। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। ভেরি গুড। চলে আসি পরেরটাতে। এটা আর একটু বড়, কিন্তু এটার মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারবো। দেখেন, পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হচ্ছেন ক, খ, গ, ঘ, উম। ক হলেন গ এর মা। ওয়েট ওয়েট ওয়েট। ক গয়ের মা। আচ্ছা, এ ক হচ্ছে তাহলে একজন মহিলা, তিনি হচ্ছেন একজন মা। কার মা? গয়ের মা। আচ্ছা, গ আবার উমর স্ত্রী। গ হচ্ছে উমর স্ত্রী, তার মানে গ একজন মহিলা এবং উম একজন পুরুষ। দেখেন সম্পর্ক কিভাবে বের করলাম। ক হচ্ছে উপরের জেনারেশনের মানুষ, আর গ উম হচ্ছে নিচের জেনারেশনের মানুষ, আলাদা করে ফেললাম। আবার দেখেন ঘ হলো ক এর ভাই, একই জেনারেশন। ক এর ভাই যেহেতু, তার মানে সে একজন পুরুষ ব্যক্তি। আচ্ছা, খ হলেন ক এর স্বামী। খ হচ্ছে ক এর স্বামী, হাজব্যান্ড, তার মানে এটাও একটা পুরুষ, ইনি হচ্ছেন হাজব্যান্ড। আর ঘ হচ্ছে ভাই। ওকে, উমর সাথে খ এর সম্পর্ক জানতে চেয়েছে। এই উমর সাথে খ এর কি সম্পর্ক জানতে চেয়েছে। এবার দেখেন আমরা একটু সিম্পলিফাই করি। এই মহিলার হাজবেন্ড হচ্ছে খ, তার মানে খ এবং ক হাজবেন্ড ওয়াইফ। ক এর একটা মেয়ে আছে গ, তার মানে ক এবং খ এর মেয়ে হচ্ছে গ। এই গ মেয়েটার হাজবেন্ড হচ্ছে উমো, যে তার স্বামী। তাহলে এই উমো যে পুরুষ ব্যক্তিটা, তার সাথে খ এবং ক এর সম্পর্ক হচ্ছে শ্বশুর শাশুড়ি। তাহলে খ এর সাথে সম্পর্কিত সেই লোকটা যেহেতু পুরুষ, সে ডেফিনেটলি তার শ্বশুর হবেন। উত্তর হয়ে গেল। দেখেন, দেখছেন কত ইজিলি হলো। সো আপনারা যদি এরকম দুইটা জেনারেশন বা দুইটা স্টেজে ভাগ করে এদেরকে সাজিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের এই টাইপের প্রবলেমগুলো সলভ করা অনেক ইজি হয়ে যাবে। ওকে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষার হলে প্যাচ লাগবে। সো প্যাচ যেন না লাগে, সেই জন্য ডেফিনেটলি আপনাকে এরকম স্টেজে ভাগ করে নিতে হবে। আসেন আমরা এই টাইপের আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের আরো আইডিয়া ক্লিয়ার হবে। দেখেন কি বলেছে, এ এর পুত্র বি। আচ্ছা, এ তার পুত্র হচ্ছে বি, তার মানে বি হচ্ছে একটা পুরুষ মানুষ বা ছেলে। বি নিচের জেনারেশন, এ উপরের জেনারেশন। বি এর স্ত্রী সি, তাহলে বি এর স্ত্রী সি, তার মানে সে হচ্ছে একজন মহিলা। আচ্ছা, যার বোন ডি, সি এর বোন হচ্ছে ডি, তার মানে সেও একজন মহিলা। আচ্ছা, বি এর ভাই ই এর স্ত্রী ডি। আচ্ছা, বি এর একজন ভাই আছে। ওকে, বিয়ের ভাই হচ্ছে আপনার ই, তার মানে সে একটা পুরুষ এবং সে হচ্ছে বিয়ের ভাই। তার একটা স্ত্রী আছে ডি। খেয়াল করেন, ই এর স্ত্রী হচ্ছে আবার আপনার ডি। সো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখন চিন্তা করেন। এ এর ছেলে হচ্ছে বি, সেই ছেলের একটা ভাই আছে ই, তার মানে বি এবং ই পরস্পর ভাই। বি এর স্ত্রী হচ্ছে আপনার সি, আবার ই এর স্ত্রী হচ্ছে ডি। সি আর ডি আবার দুই বোন।
তার মানে কি দাঁড়াচ্ছে, দুই বোন দুই ভাইকে বিয়ে করেছে, দুইটা ফ্যামিলির। কি সুন্দর আমরা মিল বের করে ফেললাম, দেখেন। এখন আমাকে প্রশ্নে বলেছে ডি এর সাথে এ এর সম্পর্ক কি। ডি এর সাথে এ এর সম্পর্ক কি বলেন। এ যদি পুরুষ হয় তাহলে এ অবশ্যই এদের বাবা, দুই ছেলের বাবা, বি এবং ই এর বাবা। এবং সেই দুই ছেলের ওয়াইফ তো ডেফিনেটলি ওই পুরুষটার পুত্রবধূ হবে। সো এখানে উত্তরটা হবে শ্বশুর পুত্রবধূ। বুঝতে পেরেছেন? এখন আপনারা কেউ কেউ বলতে পারেন, কেন ভাইয়া, এ তো মহিলাও হতে পারতো, তাহলে শাশুড়ি পুত্রবধূ হতে পারতো না? হ্যাঁ, কিন্তু অপশনে কি কোথাও শাশুড়ি পুত্রবধূ আছে? নাই। তাই আমরা একে মহিলা ধরবো না, একে পুরুষ ধরবো। এটার উত্তর হবে শ্বশুর পুত্রবধূ। বুঝতে পারছেন? খুবই সুন্দরভাবে বের করা সম্ভব যদি এভাবে স্টেজ করে বা ফ্যামিলি ট্রি করে আপনি পরীক্ষার হলে সাজিয়ে ফেলেন। তাহলে দেখবেন অনেক দ্রুত আপনার হয়ে যাচ্ছে, সময় কম লাগবে, ইজি হবে। সো আমরা তাহলে রক্তের সম্পর্ক নিয়ে প্রায় 3-4টা প্রশ্ন দেখলাম। এবং এই স্টেজটা বা ফ্যামিলি ট্রিটা সাজিয়ে নিতে পারলে এই টাইপের প্রবলেমগুলো আপনার অনেক সহজ হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। আমাদের ক্লাসের প্রথম পার্ট আজকে শেষ হয়ে গেছে। আমরা আমাদের সেকেন্ড পার্টে চলে আসব। তো সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের জন্য অনেক সহজ একটা পার্ট, ক্লাসের শুরুতেই বলেছিলাম। সেকেন্ড পার্টে আপনার কিছু বানান শুদ্ধিকরণ, কিছু সমার্থক শব্দ, কিছু বিপরীতার্থক শব্দ, এইগুলো আছে। সো এগুলো বাংলাতে আপনারা যখন পড়েছেন তখন অবশ্যই সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান শুদ্ধিকরণ, বানানের নিয়ম এগুলো পড়েছেন। সিমিলারলি ইংরেজিতেও আপনারা কিছু আপনার বানান শুদ্ধিকরণ পড়েছেন। যেমন হচ্ছে আপনার বি উইল্ডারিং শব্দ কোনটা সঠিক বানান, বা কনসাস শব্দের সঠিক বানান কোনটা, এই টাইপের বানান শুদ্ধিকরণ কিন্তু বাংলা ইংরেজিতে আসে। তো সিমিলার জিনিসটা আপনাদের জন্য এখন আছে, আমরা একটু দেখি, সামনের দিকে যাই। বানান ও ভাষা, বাংলা একাডেমির বানান রীতিটা নিচে দেওয়া আছে। যেমন তৎসম শব্দে ই দীর্ঘই, রস্যু দীর্ঘই দুইটাই শুদ্ধ। বুঝতে পারছেন? যেমন হচ্ছে উড়না, উষা, সূচিপত্র, যে কোনোটা দেওয়া যাবে। তারপর দেখেন রেফের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না, যেমন অর্জন, এগুলা না হয়ে নর্মালি অর্জন হবে। তারপরে কার্তিক, দুইটা ত না হয়ে শুধু কার্তিক হবে। কার্য জফলা না হয়ে শুধু কার্য হবে। এটা হচ্ছে নিয়ম। সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ এটা যদি পরে থাকে তাহলে পূর্ব পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। যেমন অহম কার, এই অহমে যেহেতু ম আছে, এই মটা উঠে এখানে অনিস্বার বসে যাবে, অনুস্বার বসে অহংকার হয়ে যাবে। আবার সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দে খেয়াল করেন, যেমন হচ্ছে গুণী, প্রাণী, সেক্ষেত্রে যদি সমাস তৈরি হয় তাহলে ওই গুণী প্রাণী ওগুলো আর দীর্ঘইকার থাকে না, সেগুলো তখন হ্রস্বইকার চলে আসে। গুণীজন, প্রাণীবিদ্যা, মন্ত্রী পরিষদ। বুঝতে পারছেন? আচ্ছা, আরো আছে এরকম বাংলা, যেমন বিসর্গ, এটা শব্দের শেষে কখনো বিসর্গ থাকবে না। ইতস্তত, কার্যত, পুনঃ পুনঃ এগুলোতে কখনোই বিসর্গ থাকবে না। সেই রকম অনেক নিয়ম আছে যেগুলো আমরা বাংলা ক্লাসে পড়েছি, সেগুলো আমরা আবার একটু রিভিউ করি। দেখেন, রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘৌ, এগুলোতে ক্ষেত্রে তদ্ভব, দেশি, বিদেশি এই ধরনের মিশ্র শব্দ অর্থাৎ অতৎসম যে শব্দগুলো আছে সেখানে অলওয়েজ হচ্ছে রস্যই এবং দীর্ঘ রস্যু ব্যবহার হবে, এবং রস্যিকার এবং দীর্ঘ রস্যুকার ব্যবহার হবে। মানে দীর্ঘ ব্যাপারটা তৎসম শব্দের জন্য থাকবে, অতৎসম শব্দের জন্য সবসময় রস্য ব্যাপারটা থাকবে। যেমন আরবি, আসামি, ইংরেজি, ইমানি এগুলো সব রস্যইকার হয়। বুঝতে পারছেন? আচ্ছা, আবার দেখেন কি শব্দের একটা ব্যাপার আছে। যেমন যদি উত্তরটা হয় হচ্ছে ইয়েস নো ভিত্তিক, তুমি কি গিয়েছিলে, তাহলে উত্তর হবে হ্যাঁ অথবা না, এই জন্য ওই কিটা হবে রস্যইকার দিয়ে। আবার যদি বলা হয় কি করছো, তো কি করছো মানে কি, কি করা হচ্ছে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। সো এটা যেহেতু ইয়েস নো বা হ্যাঁ না শব্দ দিয়ে উত্তর করা যায় না, তাই এটা দীর্ঘইকার ব্যবহার করতে হয়। সো এরকম বেশ কিছু নিয়ম আছে, আমরা আরেকটু সামনের দিকে যাই। স, স, দন্ত স, এই তিনটা বানানের নিয়ম আছে। বুঝতে পারছেন? এই নিয়মটা আমাদের আজকে বিসিএস এর যে লিখিত পরীক্ষা হয়ে গেল, 47তম লিখিত পরীক্ষা, সেই 47তম লিখিত পরীক্ষাতে বাংলায় এই বানানের নিয়মটা এসেছে 6 মার্কের জন্য। বুঝতে পারছেন? সো এটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, সো দেখেন বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে না, কিসমিস, নাস্তা, পোশাক, বেহেস্ত, হ্যান ত্যান হ্যান ত্যান।
আবার বিদেশি শব্দে সবসময় দন্তস্ব হয়, এটাও একটা নিয়ম। আবার ইংরেজি মাধ্যমে যে শব্দগুলো আসে তাতে যদি আপনার উচ্চারণগুলো দন্তস্ব হয় তারপরও এস এগুলো ব্যবহার হতে পারে। ওকে। সো এই টাইপের গুলোতে আপনার তালব্যস্য ব্যবহার হবে। যেমন মনে করেন হচ্ছে আপনার সেশন, এটা কিভাবে লিখি আমরা? এভাবে লিখি না, সেশন। এই প্রথম এস এর জন্য দন্তস্ব, পরের এস এস আই এন এর জন্য তালবস্য। তো এই নিয়মগুলোই আমাদেরকে মোটামুটি লিখতে হয়। সো দেখে রাখি আমরা একটু। এবার সামনে যাই। বিদেশি শব্দে যুক্ত বর্ণ নর্মালি কি হয়? যুক্ত বর্ণ দিয়ে লিখতে হয়, এগুলো বিশ্লেষণ করা যায় না। যেমন ওয়াল স্ট্রিট, স্প্রিং, তারপর এইগুলো এভাবে লিখতে হবে, বুঝতে পারছেন? তবে কিছু কিছু ক্ষেত্রে আবার বিশ্লেষণ করা যায়, যেমন শেক্সপিয়ার, আমরা শেক্সপিয়ারকে এভাবেও লিখতে পারি, শেক্সপিয়ার। আবার এই ক আর দন্তস্বকে আলাদা করেও লিখতে পারি, বুঝতে পারছেন? হসন্ত চিহ্নটা যথাসম্ভব বর্জন করা হবে, হসন্ত চিহ্ন দেওয়া হয় না। তবে কোনো কোনো জায়গায় যদি এক্সক্ল্যামেটরি বা বিস্ময়বোধক চিহ্ন বা শব্দ ইউজ করতে হয়, যেমন ব্যথা পাইছি, বাহ কি সুন্দর, যা চলে যাও তো, এই টাইপের গুলোতে আপনার হসন্ত শব্দ ব্যবহার করা হয়, আদারওয়াইজ করা হয় না। আবার কিছু বিবিধ আছে, যেমন সমাসবদ্ধ শব্দগুলোকে একসঙ্গে লিখতে হবে অদৃষ্টপূর্ব। অনেকে আবার করেন কি, এর পর একটা হাইপেন দিয়ে দৃষ্টপূর্ব লেখেন। না ভাইয়া, এগুলো হবে না, একসাথে লিখতে হবে। পিতা পুত্র হাইপেন হবে না, অনেকে পিতা পুত্র হাইপেন দেয়, এগুলো করা যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, আসেন তাহলে এবার আমরা আরো কিছু শব্দ দেখি। বিশেষণ শব্দ বা বিশেষণ পদ বিশেষ্যের পূর্বে বসে। তারপর হচ্ছে আরো কিছু আছে, এগুলো একটু আমরা মনে হয় দেখে নিতে পারবো। এগুলো খুব একটা প্রবলেমেটিক না, আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, বাংলায় যেহেতু বানান এগুলো পড়েছি, আপনাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা না। আসেন তাহলে এবার আমরা কয়েকটা সমস্যা দেখি, যেগুলো আসলে বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসেছিল। আসেন দেখি। কোন শব্দগুচ্ছ শুদ্ধ? আয়ত্তাধীন বলে কোনো শব্দ নাই, আয়ত্ত বলে শব্দ আছে। অহরাত্রি বলে কোনো শব্দ নাই, এটার উত্তর হচ্ছে অহরাত্র। অদ্যপি বানানটা ভুল আছে, এটা হবে অদ্যাপি, বুঝছেন? সো এটা উত্তর হতে পারে না, এটা ভুল। সিমিলারলি গড্ডালিকা বলে কিছু নাই, গড্ডলিকা প্রবাহ আছে। গড্ডলিকা মানে হচ্ছে ভেড়া। চিন্ময়, চিন্ময়টা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কল্যাণ হবে মূর্ধন্য, এটাও একটা ভুল। গৃহন্ত, 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 গৃহন্ত কি ঠিক আছে? হ্যাঁ, গৃহন্ত ঠিক আছে। গণনা, গণনা ঠিক আছে। হুম। আর ইদানিং, ইদানিং কি ঠিক আছে দেখেন তো? ইদানিং রস্বইকার হবে, রাইট, ঠিক নাই। আবশ্যক শব্দটা ঠিক আছে, মিথস্ক্রিয়া ঠিক আছে, গীতালি ঠিক আছে। সো এই তিনটা বর্ণ ঠিক আছে, বাকিগুলো ঠিক নাই। সো উত্তর হবে অপশন ডি। সঠিক বানান চিহ্নিত করুন, 46তম বিসিএস, এটা হবে কনসানসাস, এইটা। বাকিগুলো ভুল। কোন বানানটি শুদ্ধ? এনসাইক্লোপিডিয়া, এটা ঠিক আছে, বাকি বানানগুলো ভুল। সো এগুলোর আসলে কোনো মানে ব্যাখ্যা হয় না, আপনি যদি জানেন তাইলে পারবেন, আদারওয়াইজ এগুলো পারবেন না, ব্যাপারটা এইরকম। সঠিক বানান কোনটা? ইনডোয়েলিং, ইনডোয়েলিং মানে বসস্থান, আবাস, মনের মধ্যে বসবাস করা, মানে স্থায়ীভাবে বসবাস করা যেটা বোঝানো হয়। যেমন সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বসবাস করছেন, এটা বোঝানো হয়। নিচের কোন শব্দটি অশুদ্ধ? কলেরা, কলেরা বানান হচ্ছে CHOLERA, এটা হচ্ছে কলেরা বানান, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসি পরবর্তী প্রশ্নে। প্রসূনের প্রতিশব্দ কোনটা? এবার আমরা সমার্থক শব্দ পড়বো, এতক্ষণ শুদ্ধিকরণ পড়লাম, এবার আমরা সমার্থক বিপরীত শব্দ পড়বো। প্রসূন শব্দের অর্থ হচ্ছে ফুল, পুষ্প। সো পুষ্প হচ্ছে সমার্থক শব্দ। অপলাপ, অপলাপ মানে হচ্ছে অস্বীকার করা, উত্তর হবে অস্বীকার। জঙ্গম শব্দের অর্থ হচ্ছে আপনার অস্থায়ী, সেটার বিপরীতটা হচ্ছে আপনার স্থাবর। ওকে। চালানের বিপরীত শব্দ কি? চালান মানে কোনো কিছুকে পাঠিয়ে দেওয়া, রপ্তানি করা। আর তার বিপরীত জিনিসটা হচ্ছে নিয়ে আসা বা আমদানি করা। ওকে। আচ্ছা, এবার দেখি আরেকটা আমাদের লাস্ট প্রশ্ন। অ্যান্টোনিম অফ অ্যাপ্রোচড, অ্যাপ্রোচড মানে কোনো কিছুর দিকে ধাবমান হওয়া বা কাছে যাওয়া। আমি তার প্রতি অ্যাপ্রোচ নিলাম, বা অ্যাপ্রোচ টু দ্য গেট। এর বিপরীত শব্দ কখনোই ডিসঅ্যাপ্রোচ, মিস অ্যাপ্রোচ, অ্যান্টি অ্যাপ্রোচ এগুলো হয় না। ডিপার্টেড মানে চলে যাওয়া বা দূরে সরে যাওয়া। সো এটার উত্তর হবে ডিপার্টেড। সো ভাইয়া আপুরা, আসেন আমরা আমাদের আজকের ক্লাসের একটু সামারি করি।
সামারিটা হচ্ছে আমরা ক্লাসের শুরুতে দুইটা পার্টে ক্লাস আলোচনা করেছি। এক নাম্বার পার্টে হচ্ছে কিছু ভাবার্থ ছিল, সেই ভাবার্থগুলোর মধ্যে বর্ণের অনুক্রম দেখেছি, বাংলা বর্ণ দেখেছি, ইংলিশ বর্ণ দেখেছি, দুইটারই আমরা অনুক্রমগুলো দেখেছি বা অবস্থান দেখেছি, সেই সংক্রান্ত অনেকগুলা প্রবলেম সলভ করেছি। এরপরে আমরা কি করেছি, এরপরে আমরা হচ্ছে সাদৃশ্য, বৈসাদৃশ্য, এই জিনিসগুলো দেখেছি, মানে অ্যানালজি যেটাকে বলা হয়, বাংলা এবং ইংরেজি দুইটার জন্যই করেছি। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখেছি, রক্তের সম্পর্ক নির্ণয় করা। রক্তের সম্পর্ক আমরা ফ্যামিলি ট্রি বা একটা স্টেজ নির্ণয় করে সেইভাবে আমরা সমাধান করার চেষ্টা করেছি। এইগুলোই হচ্ছে মোটামুটি পিলিতে আসার মতো। আপনি যদি পিলির কথা চিন্তা করেন, এখান থেকে আপনি একটা থেকে দুইটা এমসিকিউ মিনিমাম পাবেন। আর রিটেনে এই অংশ থেকে আপনি এমসিকিউ পাবেন মিনিমাম তিনটা থেকে চারটা। ওকে, রিটেন পরীক্ষার জন্য। আচ্ছা, আর অন্যদিকে এরপরে ছিল হচ্ছে আমাদের বাংলা বানান, ইংরেজি বানান, বাংলা সমার্থক শব্দ, ইংরেজি সমার্থক শব্দ, বাংলা বিপরীত শব্দ, ইংরেজি বিপরীত শব্দ। এই জিনিসটা আপনারা বাংলা এবং ইংরেজিতে যা পড়েছেন হুবহু সেম টু সেম, কোনো পার্থক্য নাই। প্রিলিতে আপনি সর্বোচ্চ একটা এমসিকিউ এখান থেকে পেতে পারেন, রিটেন পরীক্ষাতে হয়তো একটা বা দুইটা পাবেন। কিন্তু বাংলা এবং ইংরেজির সাথে মিলিয়ে পড়লে এই অংশটা কিন্তু ভেরি ভেরি ইজি, কোনো পার্থক্য নাই, একদম হুবহু সেম জিনিস। ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই। এতক্ষণ ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। সো ক্লাসটা করার পরে রেকর্ডটা অবশ্যই তো দেখবেন, এবং একই সাথে এই পিডিএফে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবেন। এবং তার সাথে যেটা করবেন সেটা হচ্ছে উত্তরণের যে মানসিক দক্ষতার বইটা আছে সেখান থেকে প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত স্কিল বাড়বে, তত মেইন পরীক্ষায় আপনি কনফিডেন্ট থাকবেন। ঠিক আছে? তবে যাই বলি না কেন, আজকের লেকচার থেকে যে দুই তিন চারটা প্রশ্ন হয়তো আসতে পারে, সেটা ভেরি ভেরি ইজি, এবং মোটামুটি সবাই এগুলো উত্তর করতে পারে। তো আশা করি আপনারাও ভুল করবেন না। প্রিলির জন্য খুব বেশি সময় নেই, ভালো মতো পড়াশোনা করবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, পরে আরেকদিন আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।